জাগরণের সকল শ্রোতাদের স্বাগত জানাই। আমরা রাখাল মহারাজের কথা আলোচনা করছিলাম। দেখতে দেখতে 3 বছর কেটে গেল। তিনি প্রায়ই জ্বরে পড়তেন। একদিন ঠাকুর ভাব চোখে দেখলেন যে মা ভবতারিণী যেন তাকে সরিয়ে দিচ্ছেন। ঠাকুর মাকে বললেন, মা, ওকে হৃদের মতো সরাসনি। মা, ও ছেলে মানুষ, বোঝে না, তাই কখনো কখনো অভিমান করে। রাখাল বলরাম বসুর সঙ্গে বৃন্দাবনে গেলেন। রাখালের মাঝে মাঝেই খুব শরীর খারাপ হতো, জ্বরে পড়তেন তিনি, কিন্তু এই সময়ও তিনি কলকাতায় থাকতেন। বলরাম বসু বা অধর সেনের বাড়িতে থাকতেন, নিজের বাড়ি যেতেন না। তো একবার বলরাম বসু তাকে বৃন্দাবন নিয়ে গেলেন শরীর চেঞ্জ করার জন্য। ওই আগেকার দিনে অসুখ হলে চেঞ্জে যেত। রাখাল বলরাম বসুর সঙ্গে বৃন্দাবনে গেলেন। রাখাল সেখানে মনের আনন্দে দিন কাটাতে লাগলেন। আবার জ্বর হলো। ঠাকুর শুনে বললেন, যে যেখান থেকে শরীর ধারণ করে সেখানে গেলে প্রায়ই তার শরীর থাকে না। তিনি মাকে জানালেন, মা, কি হবে, তাকে ভালো করে দে, সে যে বাড়ি ঘর সব ছেড়ে আমার উপর নির্ভর করেছে। ঠাকুরের প্রার্থনা মা শুনলেন, রাখাল সুস্থ হলেন। রাখাল বাড়িতে কিছুদিন বাস করলেন। স্ত্রী বিশ্বেশ্বরী দেবীর সঙ্গে তার সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলো। সবাই ভাবল তিনি আর সাধুসঙ্গ করবেন না। তার বাড়ির লোকেরা তাকে চাকরি করার জন্য এবার পীড়াপিড়ি করতে লাগলেন। আত্মীয়দের শত বকুনিতেও তিনি চাকরি গ্রহণ করলেন না। ঠাকুরেরও নিষেধ ছিল। এবার কাশীপুরে ঠাকুর চিকিৎসার জন্য আসলেন। ততদিনে তার গলরোগের বৃদ্ধি হয়েছে। কাশীপুরে তিনি অন্যান্য সন্তানদের মতোই ঠাকুরের সেবায় নিজেকে নিয়োজিত করে ফেললেন। এই সময় রাখাল মহারাজ একদিন শুনলেন যে তার একটি পুত্র হয়েছে, কিন্তু তার মনে কোনো আনন্দ আসলো না। সংসার সম্পর্কে তিনি একেবারে বীতস্পৃহ, তার কোনো আকর্ষণই নেই সংসারের প্রতি। তিনি ঠাকুরকে একবার জিজ্ঞাসা করেছিলেন, আমার পরিবারের কি হবে। ঠাকুরকে নিরুত্তর দেখে সম্ভবত তিনি বুঝে গিয়েছিলেন যে তার স্ত্রী বা সন্তান কেউই বেশি দিন এই ধরাধামে থাকবে না। রাখাল নিজেও একজন আধ্যাত্মিক দিক দিয়ে তিনি অনেক এগিয়ে, তার পক্ষে ভবিষ্যৎ দর্শন করাও অসম্ভব ছিল না। তাই তিনি আর নিজেকে মায়ায় বদ্ধ করেননি। 1886 আগস্টে ঠাকুরের শরীর ত্যাগ করলেন। এবার সন্ন্যাস গ্রহণের পর রাখাল মহারাজের নাম হলো স্বামী ব্রহ্মানন্দ। বরানগর মঠে তিনি থাকতে শুরু করলেন। তার পিতা তাকে বারবার নিতে আসতেন, কিন্তু পিতার প্রতি তিনি যথেষ্ট ভক্তিপূর্ণ আচরণ করতেন। ঠাকুর তাকে বলে দিয়েছিলেন, কিন্তু পিতার আদেশ মানতে পারলেন না। 1887 নভেম্বরে শ্রীমা পুরীতে যান। রাখাল তখন মায়ের সঙ্গী হলেন। শ্রীমা বলরাম বসুর ক্ষেত্রবাসীর মঠ নামক বাড়িতে থাকতেন। রাখাল এবং অন্যান্য সন্ন্যাসী সন্তানরা ভিক্ষান্তে উদরপূর্তি করতেন, অন্যত্র বাস করতেন। তা রাখাল মহারাজ কিছুদিন পর অসুস্থ হয়ে পড়লে শ্রীমার নির্দেশে তাকে ক্ষেত্রবাসীর মঠে আনা হয়। তারপর তিনি পুরী থেকে বরানগর আসেন। রাখাল মহারাজ অনেক তীর্থ ভ্রমণ করেন। বিভিন্ন মন্দিরে গিয়ে তিনি বিগ্রহ দর্শনের সময় সমাধিতে চলে যেতেন। ঠিক ঠাকুরেরও ঠিক এরকম হতো। তখন তাকে ধরে ধরে বাইরে বার করা হতো। তিনি আর নিজে চলাফেরা করতে পারতেন না। এই সময় অনেক অলৌকিক ঘটনাও ঘটেছে তার সঙ্গে, যার সব বিবরণ আমরা জানি না। আত্মারাও তার সাথে কথা বলতে আসতো। রোজ মধ্যরাতে উঠে তিনি ধ্যান জপ করতেন, এমনকি নির্জন বনের মধ্যে গিয়েও ধ্যানে বসতেন। একদিন বৃন্দাবনে রাতে তার একটু উঠতে দেরি হয়। সে সময় এক সুখ্যাতটা তাকে উঠিয়ে দেয় ধ্যানের জন্য। একবার বৃন্দাবনে বিজয়কৃষ্ণ গোস্বামী তাকে জিজ্ঞাসা করেন যে তিনি কেন এত কঠোর তপস্যা করছেন, তাকে তো ঠাকুর সব করিয়ে নিয়েছেন। তিনি বললেন যে ঠাকুরের কৃপায় যা সব অনুভূতি বা দর্শন হয়েছে সেগুলি আয়ত্ত করার চেষ্টা করছেন মাত্র। তার
জ্বর হয় আবার সেখানে গোস্বামীজি তার মশারির ব্যবস্থা করে দেন এবং ঔষধপত্রেরও ব্যবস্থা করে দেন। গোস্বামীজি কৃপায় তিনি, ঠাকুরের কৃপায় তিনি সেই সুস্থ হয়ে ওঠেন। তিনি মাঝে মাঝেই অসুস্থ হতেন, আবার সুস্থ হয়ে যেতেন। আঠেরোশো 98 বেলুড়ে নতুন মঠ নির্মাণ কার্য আরম্ভ হলে তাকে তার দায়িত্ব নিতে হলো এবং 1 বছর নতুন বাড়িতে মঠ উঠে আসার পর তাঁরই হস্তে সেই মঠের পরিচালনা ভার ন্যস্ত হলো। 1900 খ্রিস্টাব্দের আগস্ট মাসে স্বামীজি দলিল সম্পাদন পূর্বক সমস্ত বিষয় সম্পত্তি গুরু ভাইদের হাতে তুলে দিয়ে 1901 খ্রিস্টাব্দের আরম্ভে মঠ ও মিশনের সাধারণ সভাপতির আসন পরিত্যাগ করলেন। মহারাজ ওই পদে নির্বাচিত হলেন। ঠাকুর বলেছিলেন, রাখাল একটা রাজ্য চালাতে পারে, তার রাজ বুদ্ধি আছে। গুরু ভাতারা সেই কথা ভোলেনি। তাদের মনে হয়েছিল যে মহারাজ ঠাকুরের মানসপুত্র। তাই একদিন স্বামীজি অতর্কিতে মহারাজকে প্রণাম করে বলেছিলেন, গুরুবৎ গুরুপুত্রে এসো। তিনি ফুল দিয়েও রাখাল মহারাজকে পুজো করেন। তার উত্তরে মহারাজও স্বামীজিকে ফুল ছুঁড়ে দেন এবং প্রণাম করে বললেন, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা। ঠাকুর এবং রাখাল মহারাজের যেমন অনেক ঘটনা আছে, স্বামীজির সাথে তার অনেক ঘটনা আছে। স্বামীজিকে মঠের অন্যান্য ভাইরা প্রত্যেকেই খুব ভয় করতেন, খুব ভয় পেতেন। তারা কোনো কিছু গণ্ডগোল হলে আর স্বামীজির সামনে আসতেন না, কথা বলতে ভয় পেতেন, কারণ স্বামীজি খুব বকাবকি করতেন। সেই কারণে কোনো কিছু যখন হতো তখন রাখাল মহারাজকেই তারা এগিয়ে দিত। রাখাল মহারাজ নিজে গিয়ে স্বামীজির সাথে কথা বলতেন, যা কিছু বকাঝকা সব তিনি শুনতেন। স্বামীজি পরে বলতেন যে তুমি আমার গুরু মানসপুত্র, তোমাকে কত আদরে রাখার কথা, তা না করে আমি তোমাকে এইভাবে বলেছি, এইরকম ভাবে তুমি আমাকে ক্ষমা করে দিও। তিনি মুক্ত কণ্ঠে বলতেন, আমাকে সবাই ত্যাগ করতে পারে, কিন্তু আমি জানি রাজা আমাকে কখনো ছাড়বে না, আর দুনিয়ায় যদি কেউ আমার গালাগালি সহ্য করে থাকে সে একমাত্র রাজা। মহারাজও মনে করতেন সে বকেছে তো কি হয়েছে। স্বামীজির অনুশোচনা দেখে তিনি একদিন বলতেন, তুমি অমন করছো কেন? আমায় গালাগাল দিয়েছো, তাতে হয়েছে কি? তুমি ভালোবাসো তাই তো এসব বলেছো। রাখাল মহারাজ অনেক তীর্থ ভ্রমণ করেছেন, আমরা আগে বললাম যে তিনি অনেক তীর্থ ঘুরেছেন, যার সম্পূর্ণ বিবরণ আমরা জানি না, আমরা সব কিছু জানি না। তিনি দক্ষিণ ভারতেও গেছেন, অনেক দিন ছিলেন এবং ঠাকুরের কথা যারা জানতে আসতেন তাদেরকে তিনি সব কথা বলতেন, ঠাকুরের কথা বলতেন, নিজের অভিজ্ঞতার কথাগুলো বলতেন। এইভাবে তিনি অনেক অল্প বয়সী ছেলেদের প্রতি তিনি ধর্মজীবনে তাদের একটা আগ্রহ তৈরি করে দিয়েছিলেন। অনেকেই তাকে দেখে আসতেন, কথা বলতে আসতেন বা ঠাকুরের ভাবধারা গ্রহণ করতেন অনেকে। তিনি তার জীবনেরও কিছু অদ্ভুত ঘটনা হয়েছিল। তিনি দক্ষিণেশ্বরে একবার মা ভবতারিণীকে তিনি ঠাকুরের ঘরে দেখেছিলেন, যে মা ভবতারিণী 7-8 বছরের এক বালিকার রূপ ধরে একটু শাড়ি পরে তিনি যেন বারবার আসছেন ঠাকুরের মেয়ের মতোই, ঠাকুরের একদম কাছে গিয়ে দাঁড়াচ্ছেন, দেখছেন তারা কী করছেন, আবার কিছুক্ষণ পর বেরিয়ে যাচ্ছেন। এই অদ্ভুত দর্শন হয়েছিল তার। এবং তারও মাঝে মাঝে ভাব সমাধি হতো। একবার কালী কীর্তন চলছে, তিনি গান শুনতে শুনতে সমাধিস্থ হয়ে যান। তিনি গড়গড়া থাকতো, মাঝে মাঝে তিনি তামাক সেবন করতেন, অম্বুরির তামাক। গড়গড়াটাও মানে হাত থেকে গড়গড়া খসে পড়ে গেল, তিনি বসে আছেন, তার চোখগুলো আধবোজা হয়ে গেছে। সবাই দেখছে যে তিনি ভাবে চলে যাচ্ছেন, একটা ভাব রাজ্যে হারিয়ে যাচ্ছেন। এবং তিনি ওই কালী কীর্তনের সাথে দুলছিলেন, কিন্তু অকস্মাৎ সব বন্ধ হয়ে গেল, হাত থেকে গড়গড়াও খসে পড়লো, চোখ বুজে গেল, কিন্তু অল্প অল্প স্পন্দন ছিল। তারপর আস্তে আস্তে সব হারিয়ে গেল, একদম তিনি ঠাকুরের মতোই সমাধিতে চলে গেলেন। এই সময় তাকে অনেক ডাকাডাকি করা হলো, তার কোনো ভাঙলো না, তার সমাধি ভাঙলো না। শ্রী শ্রী মা এসে তখন তাকে ডাকলেন, মায়ের ডাকে তিনি
সেই অতীন্দ্রিয় রাজ্য থেকে আবার ফিরে আসলেন। এরকম অনেক ঘটনাই হয়েছে। তিনি ভূতেদের সাথেও দেখা করতেন, ভূতেরা তার সাথে দেখা করেছে, আত্মারা কথা বলেছে। কখনো গভীর নিশীথে তিনি দেবী দর্শনে গমন করতেন, কখনো জনমানব শূন্য স্থানে ধ্যানে বসতেন, কখনো বা মায়ের গুণগান শ্রবণ করে ইত্যাদিতে দিনগুলি পরমানন্দে কাটিয়ে দিতেন। রাখাল মহারাজ সম্পর্কে আমরা অনেক তথ্য জানলাম। আজকে এই পর্যন্তই থাক। আবার আমাদের যখন সময় হবে, ঠাকুর যখন সময় দেবেন, তখন আবার আমরা ব্রহ্মানন্দজি সম্পর্কে আরও কিছু কথা তুলে ধরব, অন্যান্য ঘটনাও আলোচনা করব। আজ ব্রহ্মানন্দজির জন্মতিথি শুধু নয়, যার বই থেকে পাঠ করলাম, স্বামী গম্ভীরানন্দজিরও আজকে জন্মতিথি। আমরা দুজনকেই প্রণাম জানাচ্ছি এবং ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই, অন্তরে শ্রদ্ধা নিবেদন করি। আপনারা শুনতে থাকবেন, জাগরণ কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। জয় ঠাকুরের জয়, জয় দিব্যতুলির জয়।